ওকে, সো এই সিমেন্টের সাথে যখন আমি পানি অ্যাড করছি তখন তার ভিতরে তার হাইড্রোলিক সিমেন্ট যেহেতু, তো তার রিয়াকশন হচ্ছে এবং রিয়াকশনের ফলে তার ভিতরে যে কম্পাউন্ডস গুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা গত মানে থিওরি ক্লাসে দেখেছি, ক্লাসে আমাদের ল্যাব ক্লাসে দেখেছি। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে হাইড্রেশন অফ সিমেন্ট, এবং এই হাইড্রেশন অফ সিমেন্টের রিয়াকশনের জন্যই কিন্তু সিমেন্টের মধ্যে সেটিং এবং হার্ডেনিং হয়ে থাকে। সো আমরা জানি সেটিং হচ্ছে process of retaining the shape and hardening is the process of gaining strength, এগুলা আমরা আগেও ডিসকাস করেছি। সো তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট গুলো যখন হাইড্রেশন রিঅ্যাকশনের ভিতর দিয়ে যায় তখন তার ভিতরে এই কম্পাউন্ডস গুলো মেজরলি ফর্ম হয়ে থাকে টিপিক্যাল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ভিতরে। সো এই ইনগ্রেডিয়েন্ট গুলাই কি হচ্ছে, এদের যে পানির সাথে যে রিঅ্যাকশন, তার ফলে যে জেলটা ফর্ম হচ্ছে সেই জেলটাই আস্তে আস্তে ক্রিস্টালাইজড হচ্ছে, হাইড্রেট হচ্ছে, এবং ফলে তাদের ভিতরে যে বন্ডিং তৈরি হচ্ছে সেই বন্ডের কারণে কিন্তু সিমেন্টকে আমরা বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারছি, কারণ এটা উইথ টাইম গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে হার্ডেন হতে থাকে এবং এর ভিতরে স্ট্রেংথ ডেভেলপ করতে থাকে। সো আমরা এগুলো থিওরি ল্যাব ক্লাসও পড়েছি, একটু জাস্ট আমি ইয়ে করছি, রিভাইজ করছি। সো ট্রাইক্যালসিয়াম সিলিকেটকে বলা হয় অ্যালাইড, এটা অনেক দ্রুত হার্ডেন এবং হাইড্রেট হয় এবং সেই কারণে দেখা যাচ্ছে সিমেন্টের যে ইনিশিয়াল সেটিং এবং আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট, that is basically due to this the reactions are in formation of gel by C3S। যখন এটা পানির সাথে রিঅ্যাক্ট করছে দেখো এটা কি তৈরি করছে, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটস জেল, রিজিড জেল তৈরি করছে, ঠিক আছে। সো এই জেলগুলাই যখন আস্তে 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 হার্ডেন হয় তখন তার সাথে আমি যা যা ইনগ্রেডিয়েন্টকে মিক্স করব সেগুলোকে সে এক কম্বাইন করে একটা কম্বাইন্ড ম্যাসে কনভার্ট করে নেয়। তো পোর্টল্যান্ড সিমেন্টে তাহলে দেখা যাচ্ছে যদি C3S এর পরিমাণ বেশি থাকে তাহলে তার আর্লি স্ট্রেংথের পরিমাণ বেশি হবে। আমরা ল্যাব ক্লাসে টাইপস নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যখন আমাদের র্যাপিড হার্ডেনিং সিমেন্ট লাগে তখন আমরা C3S কে কি করব, বাড়িয়ে দিব। আর ডাইক্যালসিয়াম সিলিকেট কি, এটা স্লো রিঅ্যাকশন হয়, অর্থাৎ এর হাইড্রেশন প্রসেসটা স্লোলি হয় এবং এটা সেভারাল উইকস টু মান্থস এর হাইড্রেশন প্রসেস চলতে থাকে, হার্ডেনিং প্রসেস চলতে থাকে। সো সেই কারণে দেখা যায় যে লেটার এইজে সিমেন্টের মধ্যে অর্থাৎ বিয়ন্ড 7 days সিমেন্টের যে স্ট্রেংথ ডেভেলপমেন্টটা হয়, দ্যাট ইজ বেসিক্যালি ডিউ টু দ্য ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল ফর্মড বাই C2S। আর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আমরা জানি যেটা সবচেয়ে ফাস্ট রিঅ্যাক্ট করে এবং এটার রিঅ্যাকশনকে মানে রিটার্ড করার জন্য আমরা কি করি, কাকে অ্যাড করি, জিপসামকে অ্যাড করি আমরা। সো জিপসাম কি কাজ করে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো এবং এইটার স্ট্রেংথ কন্ট্রিবিউশন কিন্তু কম্পারেটিভলি কম, ঠিক আছে, কম্পেয়ার টু C2S and C3S। আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট আমরা জানি এটার স্ট্রেংথ কন্ট্রিবিউশন আরো কম এবং এটা বেসিক্যালি একটা অ্যাডিটিভ হিসেবে কাজ করে যেটা আমার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময় কিনের টেম্পারেচারকে কমায় রাখে এবং সিমেন্টের যে কালারটা দ্যাট ইজ বেসিক্যালি ডিউ টু দ্য ফর্মেশন অফ দিস টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। সো এখানে দেখো স্ট্রেংথে এদের কন্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে। সো তাহলে দেখো C3S এর যেটা বলছিলাম যে তার রিঅ্যাকশন রেট অনেক ফাস্ট থাকে ইন আর্লি এজ। সো দেখা যাচ্ছে যে আমার C3S এর বেলা উইদিন 7 days 80% of its strength ডেভেলপ করে যাচ্ছে, মোর দেন 80% স্ট্রেংথই উইদিন 7 days ডেভেলপ করছে এবং বাকিটুকু গ্র্যাজুয়ালি ওভার ডেজ, দেখো এখানে কত 100 days দেখানো হচ্ছে না, ওভার ডেজ গ্র্যাজুয়ালি এটা স্ট্রেংথ ডেভেলপ করতে থাকে। এই যে প্রসেস অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট এটাকে আমরা কি বলি, কি দিয়ে ডিফাইন করি, কি টার্মটা ইউজ করি আমরা, হার্ডেনিং, রাইট। সো হার্ডেনিং এবং সেটিং এর পার্থক্যটা কি, সেটিং হচ্ছে তার ভিতরে যে ইনিশিয়াল যে হাইড্রেশনের ফলে যে ইনিশিয়াল জেলটা ফর্ম হয় তার ভিতরে যে ইনিশিয়াল বন্ডটা তৈরি হয়, অর্থাৎ সে ইনিশিয়াল বন্ড তৈরির মাধ্যমে তার যে শেপটা আমি দিছি সেই শেপকে সে রিটেইন করছে, দ্যাট ইজ দ্য প্রসেস অফ সেটিং। সেটিং এর হতে হতে তার ভিতরে আরো ক্রিস্টালাইজেশন ফর্ম হতে থাকে এবং তার লোড নেয়ার ক্যাপাসিটি ডেভেলপ করতে থাকে, দ্যাট ইজ দ্য প্রসেস অফ হার্ডেনিং। তোমরা এই দুটোর পার্থক্যটা কিন্তু খুব ভালো মতো বুঝবে। সেটিং ইজ দ্য প্রসেস অফ রিটেইনিং শেপ, হার্ডেনিং ইজ দ্য প্রসেস অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট। সো এখানে দেখা যাচ্ছে তাহলে C3S is responsible for early strength development whereas C2S
later এই যে তার স্ট্রেংথটা বাড়তে থাকে and strength contribution by C3A and C4A4 এদের কন্ট্রিবিউশনটা comparatively খুবই negligible. সো তাহলে এই যে হিট অফ হাইড্রেশন অর্থাৎ আমার যে রিঅ্যাকশন গুলো হচ্ছে এর ফলে প্রচুর পরিমাণে হিট রিলিজ হয়ে থাকে, যে হিট রিলিজটাকে আমরা বলছি হিট অফ হাইড্রেশন। এই যে রিঅ্যাকশন অফ সিমেন্ট উইথ ওয়াটার ইজ এ এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে হিট রিলিজ হচ্ছে, যেটাকে আমরা বললাম হিট অফ হাইড্রেশন। এবং ইনিশিয়ালি যখন হাইড্রেশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, যেটা বললাম যে জেলটা ফর্ম হচ্ছে, এবং এই জেল ফর্মটা কন্টিনিউস ফর এ লং টাইম, যেটা আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে জেল ফর্মেশনটা এর আর্লি যে বেশি হচ্ছে এবং এটা কন্টিনিউস ফর টাইম, যেটা কিনা আস্তে 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 ক্রিস্টালাইজ হতে থাকে এবং নিজেদের সাথে যা যা আমি ইনগ্রেডিয়েন্ট গুলাকে কানেক্ট করছি সেটাকে কম্বাইন করছে। তো তাহলে দেখা যাচ্ছে এই যে হিট অফ হাইড্রেশন, এই যে হিটটা বের হচ্ছে, তাহলে ইনিশিয়ালি হিট রিলিজটা অনেক বেশি থাকবে, কারণ ইনিশিয়ালি সবাই পানি অ্যাবজর্ব করে রিঅ্যাকশনের রেটে যেতে চাবে। তো তখন দেখা যাবে যে C3A কে আমরা কি করছি, জিপসাম দেওয়ার কারণে সে রিটার্ড করে যাবে, তার রিঅ্যাকশনটা ওইভাবে যে আগাতে পারবে না। তখন কি করবে, C3A টা আগে রিঅ্যাকশনটা শুরু করবে। তো তাহলে আমার যে স্ট্রাকচারটা আমি বানাবো সেই স্ট্রাকচারে যদি হিট বের হওয়ার মতো স্কোপ না থাকে, তাহলে এই যে প্রচুর যে হিট বের হচ্ছে তখন কি হবে, সেটা এন্ট্র্যাপ থেকে যে পরবর্তীতে সেটা স্ট্রাকচারের মধ্যে ক্র্যাকের কারণ হয়ে যায়। তো যে কারণে দেখা যাচ্ছে যে এই ধরনের যেসব স্ট্রাকচার গুলাতে ভলিউম টু সারফেস এরিয়া অর্থাৎ ওপেন সারফেসের রেশিওটা কম, অর্থাৎ যার ভলিউম অনেক বেশি কিন্তু সারফেস এরিয়া কম্পারেটিভলি কম থাকে, যেমন পিয়ার্স, ড্যামস, এগুলাতে এমব্যাঙ্কমেন্টস, তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হিট অফ হাইড্রেশনের কনসিডারেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এইটুকু তোমরা বুঝেছো? তো তোমরা বুঝেছো? জি ম্যাম, জি ম্যাম। আরেকবার যে C3 এর সাথে যে হিট অফ হাইড্রেশন যে সম্পর্কটা বলেন না, যেটা বলেছি যে আমরা C3 এর রিঅ্যাকশনটা রিটার্ড করি জিপসাম দিয়ে, যদি জিপসাম না দিতাম কি হতো, তাহলে পানিটা অ্যাড করার পর খুব কুইকলি রিঅ্যাকশন শুরু হয়ে যেত C3 এর এবং দেখা যেত খুব দ্রুত সেট হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা রিটার্ড করে দেই, রিটার্ড করে দেওয়ার ফলে সেটা পরে যে স্লোলি তার রিঅ্যাকশনটা শুরু হয়। সো তাহলে যখন আমি পানি শুরুতে অ্যাড করছি প্রথমে রিঅ্যাকশনে ইনভলভ হয় C3S, যেহেতু সে বেশি শুরুতেই তার স্ট্রেংথ ডেভেলপ হয়, যেটাকে একটু আগে আমি গ্রাফ দিয়ে দেখালাম, সেই জিনিসটা আমি বুঝাচ্ছি। সো যেসব স্ট্রাকচারে আমার হিট ইভলভ হওয়ার এবং হিট বের হওয়ার স্কোপ কম, সেই সব স্ট্রাকচারের বেলায় হিট অফ হাইড্রেশন একটা ইম্পর্টেন্ট গভর্নিং ফ্যাক্টর, যে আমি কি ধরনের সিমেন্টকে ইউজ করব। এটুকু বুঝেছো? জি ম্যাম। ওকে, গুড। সো তাহলে যেটা বলেছিলাম যে এই যে দেখো ক্রিস্টাল ফর্মেশন গুলা দেখা যাচ্ছে যখন আমি পানি অ্যাড করছি সিমেন্টের, এগুলো হচ্ছে সিমেন্টের গ্রেইনস। সো এটা যখন ইনিশিয়াল রিঅ্যাকশন করে তখন তার ভিতরে যে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটসের জেলটা ফর্ম হয়, সেই জেলটা আস্তে আস্তে সেকেন্ডারি রিঅ্যাকশনে যখন যায় সেটাতে তার আরো এরকম স্পাইক টাইপের গ্রোথ হয়। সো এই গ্রোথটা দিয়ে সে কি করে, তার সাথে আমি যদি অন্য সিমেন্টের গ্রেইনকে কানেক্ট করি অথবা সেখানে যদি আমি স্যান্ড মিক্স করি অথবা আমি যদি কোর্স অ্যাগ্রিগেট মিক্স করি, তখন সে সেগুলাকে এই সিমেন্ট গ্রেইনস গুলা যেগুলো অলরেডি জেল ফর্ম করেছে সেগুলো তাদের সাথে আটকে ফেলে এবং এই সেকেন্ডারি স্টেজের সময় ক্যালসিয়াম অক্সাইডে আরো কিছু হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ক্রিস্টালে কনভার্ট হয়ে যায়। তো এরা সবাই মিলে একটা তখন কি করে, যে দেখো এখানে কম্বাইন্ড একটা ম্যাস তৈরি করছে, ঠিক আছে? সো এখানে দেখা যাচ্ছে যে একটা ক্রিস্টাল গুলো, যে ক্রিস্টাল বলো তারপরে যে জেল গুলা, এগুলো একটার একটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং তখন যেটা আমি দেখি যে ছোট ছোট ডটস দিয়ে স্যান্ড গ্রেইন কে বোঝানো হচ্ছে, তখন এই স্যান্ড গ্রেইন গুলো তখন এদের ভিতরে আটকে যায়। তো এখানে যদি আমি কোর্স অ্যাগ্রিগেট অ্যাড করি, সেই কোর্স অ্যাগ্রিগেট সবাই মিলে তখন একটা সিঙ্গেল ম্যাসে কনভার্ট হয়। গতদিন ল্যাব ক্লাসে অনেকে জিজ্ঞেস করছিল যে তাহলে আমার এই রিঅ্যাকশনের মধ্যে স্যান্ড বা কোর্স অ্যাগ্রিগেট কি কাজ করে। তারা বেসিক্যালি ইনার্ট ম্যাটেরিয়াল, তারা স্ট্রেংথ যখন ডেভেলপ হয় ওভারঅল যখন তারা একটা ম্যাস তৈরি করে তখন সবাই মিলেই লোডকে রেজিস্ট করে। কিন্তু এই যে কেমিক্যাল যে হাইড্রেশন রিঅ্যাকশন অফ সিমেন্ট, এর মধ্যে স্যান্ড বা অন্য আমি যে ইনগ্রেডিয়েন্ট গুলো মিক্স করছি অ্যাগ্রিগেট, তাদের কোনো ইনভলভমেন্ট থাকে না। বুঝেছো? না বুঝলে আমাকে আরেকবার একটু বলবেন, এটা কনফিউজিং লাগছে। কোনটা কোনটা?
ম্যাম নিচে আদার মানে স্যান্ড বা আদার স্যান্ড বা অ্যাগ্রিগেট, আমি যে স্টোন চিপস মিক্স করি বা ব্রিক চিপস মিক্স করি, এরা হচ্ছে সব ইনার্ট ম্যাটেরিয়াল, এরা পানির সাথে কোনো রিঅ্যাকশন ঘটায় না। এরা পানি অ্যাবজর্ব করে ঠিকই, কিন্তু এরা পানির সাথে কোনো রিঅ্যাকশন ঘটায় না। তাহলে তুমি যদি সিমেন্ট না মিক্স করে স্যান্ড আর বা ব্রিক চিপস বা স্টোন চিপসকে শুধু পানি দিয়ে মিক্স করতে, দেখতে তাদের মধ্যে কোনো বন্ড ফর্ম হতো না, তারা কোনো একটা হার্ডেন মাস তৈরি করতো না। কিন্তু যখনই তুমি সিমেন্ট দিচ্ছ এবং তার মধ্যে পানি দিচ্ছ, সিমেন্টের সাথে পানির রিঅ্যাকশনে যে যে জেল গুলা ফর্ম করছে, এরা যখন ইউনাইট হচ্ছে, তাদের মধ্যে বন্ড তৈরি করছে, তখন কি করছে, তার সাথে আরো যে আমি ইনগ্রেডিয়েন্ট গুলাকে মিক্স করছি তাদেরকে সহ সে ওই বন্ডের মধ্যে আটকে ফেলছে, তার চেইনের ভিতরে ওগুলাকে ভিতরে আটকে ফেলছে বা ঢুকায় ফেলছে, খাঁচার ভিতরে ঢুকায় ফেলছে। তখন কি হচ্ছে, পুরো জিনিসটা একটা ইউনিট মাস হিসেবে কাজ করছে। এখন বুঝেছো? জি ম্যাম বুঝতে পেরেছি। ওকে, সো তাহলে দেখা যাচ্ছে যে আমার স্ট্রেংথ কতটুকু ডেভেলপ করবে ডিপেন্ড করছে এই জেল ফরমেশনের উপর। এই জেলটা কত ফাস্ট হচ্ছে, কত স্ট্রং হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে আমার আলটিমেট স্ট্রেংথ অফ দা কংক্রিট মাস, অর্থাৎ সিমেন্ট দিয়ে আমি যে কংক্রিট তৈরি করছি সেটার আলটিমেট স্ট্রেংথটা ওই ক্রিস্টালাইজেশনের ডিগ্রি অফ ক্রিস্টালাইজেশনের উপরে ডিপেন্ড করবে। সো আমরা জানি যে হাইড্রেশন রিঅ্যাকশন রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, হিট ইভলভ কার বেশি হয়, সবচেয়ে বেশি হিট ইভলভ হয় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, তার থেকে কম হিট ইভলভ করে C3S, তার থেকে কম করে টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট, এবং সবচেয়ে কম হিট ইভলভ হয় C2S, কারণ এটা সবচেয়ে স্লো রেটে তার স্ট্রেংথ ডেভেলপমেন্টটা হয়ে থাকে। এখানে দেখো রেট অফ হাইড্রেশন, এটা একটা গ্রাফ ফরম্যাটে দেওয়া যায় হচ্ছে। সো দেখা যাচ্ছে যে মোর দেন 80% অফ টোটাল হিট অফ হাইড্রেশন ফর C3A সেটা উইদিন ফার্স্ট 7 days ডেভেলপ করে যাচ্ছে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে তার মানে কি, আর্লি এজে যদি আমি C3A কে রিঅ্যাকশনটাকে যদি রিটার্ড না করি, সেক্ষেত্রে আমার শুরুতে প্রচুর হিট ইভলভ হবে, যেটা কিনা আমার বের হওয়ার স্কোপ না পেলে স্ট্রেংথটাকে রিডিউস করে দিবে, ক্রিস্টালাইজেশন ফরমেশনটাকে রিডিউস করে দিবে। সো দেখা যাচ্ছে যে উইদিন ফার্স্ট 24 আওয়ার্সে কিন্তু মোস্ট অফ দা হিট, সবচেয়ে বেশি হিট বের হয়ে যায়, এবং ম্যাক্সিমাম হিটই উইদিন ফার্স্ট 3 days রিলিজ পেয়ে যায়। এখানে দেখো একটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 এর হিট অফ হাইড্রেশন উইথ টাইম, এটা দেখো লগ স্কেল, স্কেলটা দেখো, এটা একটা লগ স্কেল, এই যে এটা হচ্ছে প্রথম দিন, 10 দিন, 100 দিন, 1000 দিন, 10,000 দিন। তাহলে দেখো এই তার হিট রিলিজটা হচ্ছে গ্র্যাজুয়ালি হয়ে যাচ্ছে 10,000 দিন পর্যন্ত, বাট রেটটা অনেক স্লো ওভার টাইম। সো দেখো এখানে তোমরা এই গ্রাফের ইনিশিয়াল পার্টটুকুতেই দেখা যাচ্ছে যে আমার শুরুতেই হিট ইভলভটা ম্যাক্সিমাম, অর্থাৎ আমি যদি এখানে 1 গ্রাম ওপিসি টাইপ 1 নিই, তাহলে দেখা যাবে তার টোটাল ক্যালোরি হচ্ছে কত রিলিজ করছে ওভার 13 ইয়ার্স, 120 ক্যালোরি পার গ্রাম রিলিজ হচ্ছে ওভার 13 ইয়ার্স, বাট তার 80 ক্যালোরিজ হিটই তার কখন হচ্ছে, ইভলভ হচ্ছে উইদিন ফার্স্ট 7 days। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে উইদিন ফার্স্ট 7 days, এই যে দেখো এখানে এটা কিন্তু একটা লগ স্কেল, সো 7টা আসলে এখানটা, ঠিক আছে, সো 7টা এখানটা। সো দেখা যাচ্ছে যে উইদিন ফার্স্ট 7 days তার 80 ক্যালোরিজ, অর্থাৎ তার 2/3 রিলিজ পেয়ে যাচ্ছে ফার্স্ট 7 days এর মধ্যে। সো তারপরে তার বাকিটা হচ্ছে 13 বছর লং টার্ম, তাই না, লং টার্ম ধরে সেই হিটটা গ্র্যাজুয়ালি রিলিজ পাচ্ছে। সো সেই জন্য ইনিশিয়াল রিঅ্যাকশনে হিট ইভলভ এবং এই হিট কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিউরেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ ডেভেলপমেন্ট অফ দ্য স্ট্রাকচার। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো তোমরা? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, রেসপন্স তো দেখি 2-1 জন করে করছো, কাহিনীটা কি? সবাই শুনতেছো না নাকি মোবাইল রেখে চলে গেছে? বলো। একটা কোশ্চেন ছিল, মানে আমরা যখন নরমাল কনসিস্টেন্সি বের করলাম, তখন মানে সিমেন্ট আর ওয়াটার কি পরিমাণে নেওয়া লাগবে ওইটা আমরা বের করছি। তো ওই ক্ষেত্রে যদি বালি থাকতো তো ওইটা কি রেশিওতে নিতে পারতাম আমরা, বা স্যান্ড বা কোর্স এগ্রিগেট? এগুলো যখন প্র্যাকটিক্যাল আমরা তোমাদেরকে শিখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ওই জিনিসগুলো তোমরা নেক্সট দিন জানবা যখন তোমরা এক্সপেরিমেন্ট করবা।
আমরা যখন লেখাপড়া শিখি, যখন একটা জিনিসকে শেখাতে নেই, যখন একটা ক অক্ষরটাকে শেখানো হয়, তখন কি করা হয়, আস্তে করে তাকে একটা বাঁকা লাইন টানা শেখানো হয়, তারপর 2 দাগের মধ্যে শেখানো হয়। সো এইভাবে তোমাদেরকে যে পানির ব্যাপারটা, পানি কতটুকু দিব, প্র্যাকটিক্যালি কতটুকু দেওয়া হয়, এই জিনিসগুলো তোমরা আসলে গ্র্যাজুয়ালি জানতে পারবা। ডেফিনেটলি পানি, এই যে আমি যে বালি মিক্স করছি বা স্টোন চিপ, ব্রিক চিপ, সবাই কি পোরাস ম্যাটেরিয়াল, তো ডেফিনেটলি পানি অ্যাবজর্ব করবে, তাহলে এক্সট্রা পানিটা আমাকে অবশ্যই দিতে হবে। তো সেই পানিটার হিসাবটা আমরা কেমনে করি, আমরা গ্র্যাজুয়ালি যখন একটা একটা করে এক্সপেরিমেন্ট করব, তখন আমরা এগুলো সম্পর্কে আরো ইন ডিটেইলসে জানতে পারব। ওকে, সো আমরা এখন দেখো এই জিনিসটা যেটা এখন আমি দেখাবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা বললাম যে এই যে হিট অফ হাইড্রেশন, এই যে কিভাবে হিটটা রিলিজ হচ্ছে, তার যে উইথ টাইম কিভাবে ভ্যারিয়েশন, এই যে তার যে কি পরিমাণ হিট বেরোচ্ছে, একটু আগে দেখালাম যে আমার ওভার 13 ইয়ার্স 120 ক্যালোরি পার গ্রাম থেকে হিট ইভলভ হয়, whereas within first 7 days তার কি হচ্ছে 2/3 অর্থাৎ 80 ক্যালোরি প্রথম 7 দিনের মধ্যেই তার রিলিজ হয়ে যাচ্ছে। সো তাহলে দেখো ফার্স্ট ফিউ ডেজ এর মধ্যে একটা স্টেজে ভাগ করছি, তার যে ক্যালোরিমেট্রিক কার্ভ অফ দা হাইড্রেশন প্রসেস, এটাকে আমরা টোটাল 5টা স্টেজে ভাগ করছি। এই কার্ভটা এবং এটার যে এক্সপ্লেনেশন গুলো আমি বুঝাবো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। খুব কমনলি এটা পরীক্ষায় বা কুইজে, এগুলাতে ক্লাস টেস্টে এগুলো এসে থাকে, ঠিক আছে? সেটা আমি আগে থেকে বলে রাখলাম, এটা খুব ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে। সো তাহলে দেখো ইনিশিয়াল স্টেজে, যখন এটা একদম ফার্স্ট স্টেজে কি হচ্ছে, পানি অ্যাবজর্ব করছে এবং সাথে সাথে তার একটা ইনিশিয়াল একটা অনেক বড় অ্যামাউন্টের হিট রিলিজ পাচ্ছে ইনিশিয়াল রিঅ্যাকশনের কারণে। দেন কি হচ্ছে, তখন এই যে C3 এটা কি করবে, আমরা জানি যে C3 তো প্রথমে পানি অ্যাবজর্ব করে রিঅ্যাকশন শুরু করতে চায়, কিন্তু যেহেতু আমি জিপসামকে দিয়েছি, তখন সে করে C3 জিপসামের সাথে রিঅ্যাক্ট করে এবং এট্রিনজিট ফর্ম করে। এটার নাম হচ্ছে এট্রিনজিট। এটা কার কারণে হচ্ছে, এটা C3 এর সাথে জিপসামের রিঅ্যাকশনের জন্য এই এট্রিনজিটটা ফর্ম হচ্ছে, ঠিক আছে? সো তাহলে এট্রিনজিটটা বেসিক্যালি কি, দিস ইজ দ্য হাইড্রাস ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট মিনারেল। এই যে এটাকেই বলা হচ্ছে এট্রিনজিট, অর্থাৎ এটা জিপসামের সাথে C3 এর রিঅ্যাকশনের ফলে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই কম্পাউন্ডটা তৈরি হয়ে গেলে কি হবে, এই কম্পাউন্ডটা তৈরি হয়ে গেলে তখন সে আর হিট রিলিজ করতে পারছে না, তখন দেখা যায় যে তখন ধাপ করে হিট রিলিজটা কমে গেল। ইনিশিয়াল হিট রিলিজের পরেই দেখা যাচ্ছে যে ধাপ করে এই হিট রিলিজটা কমে গেল, যেটা প্রায় 10-15 মিনিট পরে দেখা যাচ্ছে যে এই এট্রিনজিটের ফরমেশনটা কমপ্লিট হয়ে যায়। সো আমি যদি সাফিসিয়েন্ট জিপসাম না দেই, তখন কি হবে, সাফিসিয়েন্ট জিপসাম না দিলে সব C3 এ এট্রিনজিটে কনভার্ট হবে না, তখন কি হবে, গত ল্যাব ক্লাসে বলেছি, তখন কি হবে, হিট প্রোডিউস হবে, রিঅ্যাকশন বেশি হবে, হিট প্রোডিউস হবে ম্যাডাম। কি ফর্ম হবে, গত দিন ফ্ল্যাশ সেট, ফ্ল্যাশ সেট হয়ে যাবে, তখন ফ্ল্যাশ সেট হচ্ছে, সেটাই যে বললা, ঠিক বলেছো, তখন ফ্ল্যাশ সেট হয়ে যাবে। যেহেতু C3 এ জিপসামের সাথে রিঅ্যাক্ট করার মতো সাফিসিয়েন্ট আমি জিপসাম দেই নাই, তখন যে C3 এগুলো জিপসামের সাথে এট্রিনজিট ফর্ম করতে পারবে না, তারা তখন পানির সাথে রিঅ্যাক্ট করে ফ্ল্যাশ সেট করে ফেলবে। সো দেখা যাচ্ছে যে বেসিক্যালি ওই জিপসাম এবং C3 এর রিঅ্যাকশনের ফলে এই এট্রিনজিট তৈরি হচ্ছে, যেটাকে শর্ট ফর্মে আমরা যেটা ব্রড ফর্মে হাইড্রাস ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট মিনারেল, এবং শর্ট ফর্মে আমরা এটাকে এট্রিনজিট বলে থাকি। সো তাহলে দেখা যাচ্ছে যে 10-15 মিনিট পরে এদের রিঅ্যাকশনটা রিটার্ড হয়ে যায় এবং তখন বেসিক্যালি রিঅ্যাকশনে আসে কে, C3S। তখন C3Sটার রিঅ্যাকশনটা শুরু হতে থাকে, কিন্তু এই যে এখানে যে এট্রিনজিট ফর্ম করেছিল, এরা আবার কি করে, তখন আস্তে 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 পানির সাথে রিঅ্যাক্ট করে এবং তাদের মনোসালফেটে কনভার্ট হতে থাকে। তখন কি হচ্ছে, যখন মনোসালফেটে কনভার্ট হতে থাকে জিপসাম এট্রিনজিট থেকে বের হয়ে, তখন আস্তে আস্তে আবার C3 রিলিজ পাওয়া শুরু করে। তাহলে একটা সার্টেন টাইম পরে, সেভারাল আওয়ার্স পরে, নিয়ার অ্যাবাউট প্রায় 12 to 36 আওয়ার্স পরে গিয়ে দেখা যায় সম্পূর্ণ এট্রিনজিটে মনোসালফেটে কনভার্ট হয়ে গেছে এবং এইখানে এসে তখন C3 এর হাইড্রেশন রিঅ্যাকশনটা শুরু হয়ে যায়। এবং তখন আমার সেকেন্ড পিকটা এই থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজে এসে আমার সেকেন্ড পিক অফ হিট অফ হাইড্রেশন আমরা পাই।
তো তাহলে দেখা যাচ্ছে যে এই যে C3S এর হাইড্রেশনটা পিকে গেল, এখানে তাই কিছুক্ষণ পরে C3 টা পিকে গেল। সো তাহলে এই পিক হাইড্রেশনটা যখন শুরু হয়ে যায় তার মানে তার ভিতরে অলরেডি হার্ডেনিং প্রসেস শুরু হয়ে গেছে। তাহলে ইনিশিয়াল সেটিংটা কখন শুরু হয়? ইনিশিয়াল সেটিংটা শুরু হয়ে যায় তোমার ইন বিটুইন স্টেজ 2। এখানে কোন একটা সময় যখন এই C3 এর হাইড্রেশনের প্রসেসটা শুরু হয়ে যায় তখনই কিন্তু ইনিশিয়াল সেটিংটা শুরু হয়ে যাচ্ছে, কারণ তখনই সিমেন্ট তার প্লাস্টিসিটি হারানো শুরু করে দেয়। এবং এই যে স্টেজ 3 মধ্যে কোন একটা সময় আলটিমেটলি ওই পিকে যাওয়ার আগেই এই সিমেন্টটা তার সেটিং কমপ্লিট করে ফেলে, অর্থাৎ সে ফাইনালি সেট হয় এবং বাই দিস টাইম তার হার্ডেনিং প্রসেসটা শুরু হয়ে যায় এবং এটা উইথ টাইম চলতে 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 সময় একটা সময় স্টেডি স্টেট হয়ে যায় এবং তারপরে তার কি স্লোলি হিট রিলিজ হতে থাকে, তার ভিতরে হার্ডেনিং প্রসেসটা চলতে থাকে। এটা বুঝেছো হিট অফ হাইড্রেশনের এই ক্যালোরিমেট্রিক কার্ভটা? ম্যাম বলো। হ্যালো ম্যাম, পিক গুলো কি মিন করে যে এখানে C3S এর হাইড্রেশন শেষ মানে ওভার? না না না, মানে সবচেয়ে বেশি হিট তখন রিলিজ হচ্ছে, ম্যাক্সিমাম C3S সবচেয়ে বেশি তখন রিঅ্যাকশনে ইনভলভ হচ্ছে, তারপরে চলছে। তাহলে তো হার্ডেনিং হবে কেমনে? এদের ক্রিস্টালাইজেশন ফরমেশন এবং গ্র্যাজুয়ালি হিট রিলিজ করছে। আমরা দেখছি যে স্টেজ 5 এও কিন্তু সামান্য হিট রিলিজ হচ্ছে, যেটা কিনা সেভারাল মান্থস ইয়ার্স কন্টিনিউ করে, তাই না? আমরা একটু আগে যখন যে C3S C2S এগুলো কার্ভগুলো দেখেছিলাম তখন দেখেছিলাম কি টাইম স্কেলে টাইমটা অনেক দূর পর্যন্ত ছিল, তাই না? সো তার মানে কি তখন থেকে হিট বের হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে, বাট হার্ডেনিং প্রসেসটা তখন স্লো ডাউন করে, অনেক স্লো হয়ে যায়। অ্যাকচুয়ালি যদি বেসিক্যালি আমরা দেখি তাহলে মোস্ট অফ দা স্ট্রেংথই কিন্তু উইদিন 28 ডেজ ডেভেলপ করেছে, যেটা আমরা একটু পরে দেখবো আবার একটা গ্রাফে। তখন এখন দেখো তাহলে এটা হচ্ছে আমরা যে 5টা স্টেজে ভাগ করছি, সেই 5টা স্টেজের নাম বলো। ম্যাম C2S কি কোনোভাবে পিকে থাকে না কখনোই? মানে স্লোয়ার প্রসেস হলো শেষ অনেক দিকে স্লো না, তার হিট রিভলভটা তো সবচেয়ে কম। আমি একটু আগে যখন কার্ভটা দেখালাম, সো ইনিশিয়াল যে আমার যে হিট রিলিজের মধ্যে তার হিট রিলিজটা খুবই নেগলিজিবল। মেইনলি এখানে দেখো কাকে দেখাইছি আমি, C3S আর C3A, মেজর হিট রিলিজটা তাদের দুজনের জন্য হচ্ছে, ঠিক আছে? C2S এরটা আছে কিন্তু তার এই যে ইনিশিয়াল পোরশনে যেটাতে আমার মোর দেন মানে 80% আমার হিট রিলিজ হয়ে যাচ্ছে, সেই সময়টায় তার কন্ট্রিবিউশন নেগলিজিবল, খুবই কম, ঠিক আছে? ম্যাম আরেকটা কোশ্চেন বলো। ম্যাম এই যে এট্রিনজিট থেকে যে ম্যাডাম মনোসালফেট আর অ্যালুমিনেটের দিকে আগাচ্ছে, এটা কি ম্যাডাম স্টেজ 2 তে ইনিশিয়েট হয়েছিল? এই যে দেখো, হ্যাঁ এই যে এট্রিনজিট কোটিং রিটার্স ফার্দার অ্যালুমিনেট হাইড্রেশন, না এখান থেকে যখন তার এই যে এখান থেকে স্টেজ 3 যখন শুরু হলো তখন তার আস্তে আস্তে রিলিজ হওয়া শুরু হলো এবং তার পিকটা আসলো 12 থেকে 36 ঘন্টা পরে এট স্টেজ 4। তাহলে ম্যাডাম স্টেজ 2 তে কাজটা কি? স্টেজ 2 তে ম্যাডাম সবই তো স্টেবল দেখাচ্ছে। হ্যাঁ এটা তো কি হচ্ছে, এটা তো হিটের কার্ভ, ক্যালোরিমেট্রিক কার্ভ, রিঅ্যাকশনের কার্ভ না তো এটা। তাদের ভিতরে স্লোপ এই যে তুমি দেখো এটা সময়টা কতটুকু, ইনিশিয়াল সেটিং টাইমটা কতক্ষণ পরে হয় বলতো? মোটামুটি ঘন্টা খানেক পর, তাই না? তখন তার ভিতরে এই যে ইনিশিয়াল ওয়াটার অ্যাবজর্পশন, ইনিশিয়াল জেল ফরমেশনের জন্য তার ভিতরে যে বন্ড তৈরি হওয়া, ওই যে স্পাইক গুলা তৈরি হয়, একটু আগে যেটা আমি ছবি দেখালাম যে তার ভিতরে একটা জেলের কোটিং তৈরি হলো, কোটিং এর পরে আস্তে আস্তে স্পাইক ফর্ম হলো, দেখলে না ছবিটা? হ্যাঁ ম্যাম, জেল ফরমেশন। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো তখন এখানে হতে থাকে, যে সময় হিট রিলিজটা কম হচ্ছে। কথা বুঝো নাই? এটা তো হিটের কার্ভ, রিঅ্যাকশনের কার্ভ না তো। তোমরা দুইটাকে মিক্স করে ফেলতেছো, বুঝছো জিনিসটা কম? यस ম্যাম। ম্যাম এই থেকে স্টেজ 2 পর্যন্ত ইনিশিয়াল সেটিং না, আমি কি বলেছি যে ইন বিটুইন স্টেজ 2 একটা সার্টেন টাইমে এই C3S এর রিঅ্যাকশন শুরু হয়, তখনই তার ইনিশিয়াল সেটিং। যখন এই যে C3S এর আমি তো C3A কে রিটার্ড করে দিছি, তাই না? এট্রিনজিট ফর্ম করে, তাহলে এখন ইনিশিয়াল সেটিং এর শুরুটা হচ্ছে কার জন্য? C3S এর জন্য। সো যখন তার ভিতরে জেল ফর্ম করে সে বন্ডিংটা শুরু করবে উইদিন স্টেজ 2 কোন একটা সার্টেন টাইমে, সেটাই হচ্ছে তার ইনিশিয়াল সেটিং, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। তারপরে যখন সে তার হিট ইভলভ বেশি করতে থাকে, অর্থাৎ C3S হাইড্রেশন ফাস্টার রেটে হতে থাকে,
তখন কি তার হিট রিলিজও বেশি হতে থাকে এবং একটা পিকে পৌঁছায়। এই সময়ের মধ্যে যখন তার ভিতরে মোটামুটি মোস্ট অফ দ্য C3S এর রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যায়, হাইড্রেশন রিঅ্যাকশন, তখন তার ফাইনাল সেট হয়ে যায়, অর্থাৎ সে কমপ্লিটলি সেট হয়ে যায় এবং পিকের আগেই কিন্তু সে কমপ্লিটলি সেট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তার ভিতরে রিঅ্যাকশন হচ্ছে এবং হিট রিলিজ হচ্ছে এবং হার্ডেনিং প্রসেসটা উইথ দিস টাইম শুরু হয়ে গেছে। বুঝছো সবাই? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে এই 5টা স্টেজ আমরা তাকে ভাগ করি। ইনিশিয়াল স্টেজটা যেটা তার ইনিশিয়াল 10-15 মিনিটের মধ্যে যে স্টেজটা থাকে, দেন ইন্ডাকশন স্টেজ কি যেখানে আমরা C3 এর রিঅ্যাকশনটাকে রিটার্ড করে দিচ্ছি বাই জিপসাম এন্ড ফর্মেশন অফ এট্রিনজিট। এক্সিলারেশন স্টেজে C3S টা ফর্ম হচ্ছে এবং এইটা কম্বাইন করছে আমরা C3 এর রিঅ্যাকশনের শুরুটাকে, যেটা C3 এর পিক রিঅ্যাকশনটাকে, অর্থাৎ যখন আমার এট্রিনজিটটা কনভার্ট হয়ে যাচ্ছে মনোসালফেটে এবং C3 এ তখন হাইড্রোজেন রিঅ্যাকশনে পিকে চলে আসতেছে। দেন এদের সবার রিঅ্যাকশন যখন মানে হিট ইভলভ যখন পিক হয়ে গেল, আস্তে আস্তে তাদের রিঅ্যাকশনটা স্লো হয়ে যাচ্ছে এবং হিট ইভলভটাও কমে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা একটা স্টেডি স্টেজের দিকে চলে যায়। তো তাহলে দেখা যাচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমটা শুরু হয় ইন্ডাকশন স্টেজে এবং এক্সিলারেশন স্টেজের কোন একটা টাইমে সিমেন্টার ফাইনাল সেটিংটা পৌঁছে যায়। বুঝছো এটুকু? জি ম্যাম, বোঝা গেছে। ওকে, সো তাহলে দেখো আমরা একটু আগে যখন এই যে কম্প্রেসিভ স্ট্রেংথের কার্ভ দেখছিলাম, এটা কি দেখানো ছিল আগে? না, আগে বলতে দেখানো। এই কার্ভটাতে দেখো উইথ টাইম, এই যে দেখো 1 ইয়ার 2 ইয়ার, প্রতিটা বিভিন্ন যে আমরা টাইপ অফ সিমেন্ট দেখেছিলাম আমাদের ল্যাব ক্লাসে, এক একটার কম্প্রেসিভ স্ট্রেংথ ডেভেলপমেন্ট দেখো কি হচ্ছে। এই যে 7 দিন, 28 দিন, 89 দিন, 180 দিন এভাবে দেখাচ্ছে। সো তাহলে দেখো যে টাইপ 1 এর স্ট্রেংথ ডেভেলপ হচ্ছে গ্র্যাজুয়ালি, হতে 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 তার আলটিমেট ক্যাপাসিটিতে পৌঁছাচ্ছে। টাইপ 2 হচ্ছে ছিল তোমার সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট, একটু পরে আমরা এগুলো ডিসকাস করব। সেটা দেখা যাচ্ছে একইভাবে আরেকটু স্লো রেটে সে তার পিকে যাচ্ছে। টাইপ 4 ছিল লো হিট হাইড্রেশন, যেটার মধ্যে C2S বেশি ছিল, সো সেটার কি ইনিশিয়াল স্ট্রেংথ কম, এই যে দেখছো তার পিকে পৌঁছে তার যখন হাইয়েস্ট স্ট্রেংথ সেটা যাচ্ছে অনেক স্লোলি। তো এখানে দেখো যেটা হয় যে আমরা যখন তোমরা নেক্সট দিন যে এক্সপেরিমেন্টটা করবে, এক্সপেরিমেন্ট 3, সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট। সো ওইটাতে তোমাদের এই জিনিসগুলো জানাটা জরুরি। আমি এই জিনিসগুলো এখানে এই জন্য বলে দিচ্ছি যে নেক্সট দিনের ক্লাসটা হয়তো আমি নিব না, হয়তো আরেকজন স্যার নিবেন, যেহেতু এটা কম্বাইন্ড ক্লাস, দুই একটা ক্লাস ওনারাও নিবেন। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু আমি বুঝাই দিতে চাচ্ছি যে তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টের যে ক্যাপাসিটি, আমরা সিমেন্টকে কেন ইউজ করছি অ্যাজ বাইন্ডিং ম্যাটেরিয়াল, অর্থাৎ তার সাথে আমরা যে ইনগ্রেডিয়েন্ট গুলো মিক্স করি তাদেরকে সে বাইন্ড করে একাধারে। আর মেইনলি কি জন্য দিচ্ছি, যে সে কম্প্রেসিভ লোড দিতে পারে, অর্থাৎ তার সাথে যখন আমি অন্য ইনগ্রেডিয়েন্টকে মিক্স করছি এবং এটা যখন একটা ইউনিট মাস তৈরি করে, তখন ইট ক্যান রেজিস্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কম্প্রেসিভ লোড। বারবার দেখো আমরা বলছি কম্প্রেসিভ লোড। কম্প্রেসিভ লোড কোনটাকে বলে? towards the point. লোড কয় ধরনের হতে পারে, স্ট্রেস কয় ধরনের হতে পারে? Tensile, axial and non-axial. কম্প্রেসিভ হতে পারে, টেনসাইল হতে পারে, শিয়ার হতে পারে, তাই না? সো দেখা যায় যে এই কংক্রিট যেটা, সেটা একটা ব্রিটল ম্যাটেরিয়াল। ব্রিটল ম্যাটেরিয়াল মানে কি? যার মধ্যে ইলাস্টিসিটি থাকে না। হ্যাঁ, যেটা খুব সহজেই ভেঙে যায়, ভঙ্গুর, তাই তো? অর্থাৎ আর ডাকটাইল ম্যাটেরিয়াল, এই টার্মটা তোমরা পরবর্তীতে শিখবা। ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলা ফেল করার আগে বা ভেঙে যাওয়ার আগে তোমাকে ইন্ডিকেট দেয় আমি ফেল করছি। যেমন একটা রডকে তুমি যদি টেনে ছিঁড়তে চাও, তখন দেখবা সে ছিঁড়ে যাওয়ার আগে তার মাঝখানে একটা জায়গা সে আস্তে আস্তে চিকন হতে থাকে, যেমন রাবারের বেলা, তাই না? আস্তে আস্তে একটা জায়গা চিকন হতে থাকে, তার মানে সে তোমাকে শো করছে যে আমি ফেল করতে যাচ্ছি, এবং কোন জায়গাটা তার দুর্বল পয়েন্ট সেটাও সে শো করে। কিন্তু কংক্রিট সেটা শো করে না। কংক্রিট ফেল করবে যখন ধাপ করে ফেল করে যায়। এই জন্য দেখো না কংক্রিট স্ট্রাকচার গুলো যখন ভাঙে একদম ঢাস ঢুস করে ভেঙে পড়ে যায়। তো কংক্রিট কিন্তু টেনসাইল স্ট্রেংথ খুবই কম, 1/10 অফ ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ। সেই কারণে কিন্তু কংক্রিটকে আমরা স্ট্রাকচারের যে টেনসাইল লোড সেটা ক্যারি করার জন্য ইউজ করি না, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি স্টিল। ওয়ারেস কম্প্রেসিভ লোডের বেলা আমরা কংক্রিট ইউজ করে থাকি। স্টিল বেসিক্যালি কম্প্রেসিভ টেনসাইল দুটার বেলাই ভালো। কস্ট সেভিং এর জন্য আমরা সাধারণত
কম্প্রেসিভ স্ট্রেংথের লোড নেওয়ার জন্যই কংক্রিটটাকে এক্সটেন্সিভলি ইউজ করে থাকি। সো যেটা দেখা যাচ্ছে যে তার যে আলটিমেট ক্যাপাসিটি সেটা পৌঁছাতে তার সেভারাল ইয়ার্স লেগে যাচ্ছে। তার মানে তার হার্ডেনিং প্রসেস, যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ, অর্থাৎ সেটাকে আমরা বলি হার্ডেনিং, এই প্রসেসটা সেভারাল ইয়ার্স লেগে যায় তার ফুল ক্যাপাসিটিতে পৌঁছাতে। বাট আমরা যখন ডিজাইন করব কনস্ট্রাকশনের জন্য, যখন আমরা ডিজাইন করবো যে হ্যাঁ একটা সিমেন্ট দিয়ে আমি এখন কংক্রিট বানাবো, এই কংক্রিট দিয়ে আমি ডিজাইন স্ট্রাকচারটা বানাবো, তাহলে এই কংক্রিটটা কত লোড নিতে পারবে সেই ক্যাপাসিটিটা না জানলে কি আমি তাকে ডিজাইনে ইউজ করতে পারবো, আমার ক্যালকুলেশন ইউজ করতে পারবো? পারবো না ম্যাম। পারবো না। তো সেই জন্য আমার ডিজাইন স্ট্রেংথ হিসাবে তার কোন একটা ভ্যালুকে ল্যাব টেস্টের মাধ্যমে বের করতে হবে। তো সেই জন্য ল্যাবে আমরা কি ইউজ করি তার ডিজাইন স্ট্রেংথ হিসাবে 28 দিনের স্ট্রেংথকে। তার 28 দিনের স্ট্রেংথকে আমরা ডিজাইন স্ট্রেংথ হিসেবে ইউজ করে থাকি, কারণ দেখা যায় মোস্ট অফ দ্য সিমেন্টের বেলায় 28 দিনের ভিতরে তার মোর দেন 90% স্ট্রেংথ ডেভেলপ করে যায়। তো সেই কারণে 28 দিনের স্ট্রেংথকে আমরা সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ হিসেবে ডিফাইন করি। অর্থাৎ সিমেন্টের কোন একটা স্পেসিমেন বানানোর পরে বা কংক্রিট স্পেসিমেন বানানোর পরে আমরা এটাকে রেখে দেই, এটাকে আমরা বিভিন্ন স্যাম্পল বানাই, কোন স্যাম্পল আমরা 3 দিনে ভেঙে তার 3 দিনের কতটুকু ক্যাপাসিটি ডেভেলপ করলো সেটা বের করি, 7 দিনে কতটুকু ক্যাপাসিটি ডেভেলপ করলো সেটা বের করি, 14 দিনে ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ করলো, অর্থাৎ সেই স্যাম্পল গুলাকে ভেঙে ভেঙে আমরা সেইটার ক্যাপাসিটি কতটুকু বাড়ছে সেটা দেখি, এবং এভাবে আস্তে আস্তে 28 দিন পর্যন্ত আমরা স্যাম্পল ভাঙি এবং ভেঙে দেখি তার কতটুকু ডেভেলপ করলো, এবং সেইটাকে আমরা ডিজাইন স্ট্রেংথ হিসেবে ইউজ করি। বুঝেছো এইটুকু সবাই? ম্যাম কংক্রিটের ডিউরেবিলিটি প্রেডিক্ট করে মানে কিসের উপর ডিপেন্ড করে? তার স্ট্রেংথ, সাউন্ডনেস, অনেক কিছু, অনেকগুলো প্যারামিটারস আছে যেটাতে আমরা কংক্রিটের ডিউরেবিলিটি মেজার করে থাকি। এই গ্রাফে 2 আর এগুলো 3 2-3 কি এগুলো একটু আগেই তো বললাম যে আমরা যে টাইপস অফ সিমেন্ট গুলা ল্যাব ক্লাসে আলোচনা করেছিলাম, একটু পরে আবার আলোচনা করব, সেই সিমেন্ট টাইপ গুলোকে বোঝানো হচ্ছে। সো এখন ম্যাম প্রিভিয়াস যে গ্রাফ ম্যাম, এই গ্রাফে আমরা দেখছি যে ম্যাম সবগুলো সিমেন্টই অ্যারাউন্ড 90 ডেজ ম্যাম সিমিলার একটা স্ট্রেংথ হচ্ছে গেইন করতেছে। তো ম্যাম এইটাকে মানে এই দিনটাকে আমরা কেন হচ্ছে স্ট্রেংথ ডেভেলপের স্ট্যান্ডার্ড ধরি? 90 দিন, 3 মাস ধরে তুমি টেস্ট করবা, তাহলে তোমার প্রজেক্ট শুরু হবে কবে? বলো। আমরা তো 28 দিনে, কারণ কি এমনিতে তোমার ফ্যাক্টর অফ সেফটি হিসাবে আমরা অলওয়েজ যা ক্যাপাসিটি তার থেকে কম ধরি, কেননা তুমি একটা ল্যাবে কন্ট্রোলড এনভায়রনমেন্টে যে স্ট্রেংথটা পাচ্ছ, প্র্যাকটিক্যালি কি তুমি সেই সব কোয়ালিটি কন্ট্রোল মেইনটেইন করতে পারবা? তখন তোমার অতটা স্ট্রেংথ ডেভেলপ করবে না। সেই কারণেই আরো সিকিউর ডিজাইন করার জন্য, আরো সেফ ডিজাইন করার জন্য আমরা কি আরেকটু কমই ধরবো, তাই না? সো সেই কারণে 28 দিনটাকেই আমার ডিজাইন স্ট্রেংথ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এখন আমরা আগাতে আমরা আরো বাকিটুকু বুঝবো। ঠিক আছে, সো এখন এই যে সিমেন্টের যে কম্প্রেসিভ স্ট্রেংথ ডেভেলপমেন্ট, এই যে তার যে হিট ইভলভ হচ্ছে, তার মানে কি এই যে তাদের যে হার্ডেনিং এর রিঅ্যাকশন চলছে, এইটার জন্য কি তার ভিতরে পানি থাকতে হবে। পানি কিন্তু কি বলছি সিমেন্টের রিঅ্যাকশনের জন্য লাগে, আর কোনো কিছুর জন্য কিন্তু পানি লাগছে না। প্রথম পানিটুকু লাগে সিমেন্ট পেস্ট বানানোর জন্য, ওয়ার্কেবিলিটির জন্য, কিন্তু যখন আমি তাকে সেট করে ঢেলে দিলাম তখন পানিটা কার লাগবে? তখন পানিটা কার লাগবে? ম্যাম সিমেন্টের। ম্যাম সিমেন্টের এই যে ইনগ্রেডিয়েন্ট গুলা, সিমেন্টের এই যে C3S C2S এদের হাইড্রেশন রিঅ্যাকশনের জন্য লাগবে না, তাই না? ইয়েস ম্যাম। তাই তো। তো তাহলে এখন তুমি স্ট্রাকচারটাকে রেখে দিলাম, তাকে আর বাইরে পানি দিলেন, এখন কি হবে? তার ভিতরে যে পানিগুলো ছিল বাইরের বাতাসে চলে যাবে না আস্তে আস্তে? জি ম্যাম। তো তাহলে কি হবে? এই যে তার যে রিঅ্যাকশন কম্প্রেশনের জন্য যে পানিটা দরকার ছিল, সেই পানিটা সে পাবে না ম্যাম, পাবে না। তাহলে তার ভিতরে কি প্রপার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবে না? পারবে? সেই জন্য স্ট্রাকচার গুলাকে কি করা হয় বলো? প্র্যাকটিক্যালি তো দেখছো কি করে বলো তো? পানি দেওয়া হয় ম্যাম। ছাদের যে যখন ছাদ ঢালাই করা হয় কি বাদ দেওয়া হয়, তাই না? বাদ দিয়ে একদিন পরই ওই যে ফাইনাল সেট হয়ে গেছে, কিন্তু একদিন মানে কি ফাইনাল সেট, এখন তুমি তার উপর দাঁড়াইতেও পারবা, তাই না? জি ম্যাম। এই অবস্থা আমরা আসার পরে কি হয়? বাদ দিয়ে পানি দেওয়া হয়, দেওয়া হয় না? পানি দেওয়া হয়। কলাম কি করা হয়? ছালা দিয়ে পেঁচানো হয় এবং স্প্রে করা হয়, তাই না? বিমের মধ্যে পানি ছিটাই দেওয়া হয়। এগুলো কেন করা হয়? যাতে করে তার ভিতরে যে পানিটা
যেটা তার হাইড্রেশন রিঅ্যাকশনের জন্য লাগতো সেটা যাতে এভাপোরেট করে চলে না যায়। অর্থাৎ এই পানিটা কিন্তু সে আর ইউজ করতেছে না, পানিটা তার ভিতরের পানিটাকে, অর্থাৎ আমি যে এক্সট্রা পানিটা ছিটাই দিচ্ছি বা ভিজাই দিচ্ছি তার ভিতরের রিঅ্যাকশনের জন্য যে আমি পানিটা দিয়েছি সেইটা যাতে চলে না যায়, এভাপোরেট করে সেই জন্য দেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় কিউরিং। সেখানে দেখো এই জিনিসগুলো তোমরা এক্সপেরিমেন্ট 3 যখন করানো হবে তখন আরো ডিটেইলসে জানবা। তো তাহলে দেখো যদি আমি কিউরিং না করি সেখানে দেখো স্ট্রেংথটা কিভাবে কমে যায়। এই যে যেটা দেখো যে লাস্টেরটা দেখো কি বলছে, ল্যাবে ছিল পুরাটাই ছিল বাতাসে, তাকে কিউরিংই করা হয় না, তো তাকে পানির ভিতরে রাখাই হয়নি, তাকে পানির সংস্পর্শে রাখাই হয়নি। তাহলে স্ট্রেংথ কি কতটুকু হয়েছে? হাফ, তাই না? তার আলটিমেট ক্যাপাসিটি হাফ ডেভেলপ করছে। ওয়ারেস 7 দিন রাখলে আরেকটু বেশি, 28 দিন কিউর করলে মোটামুটি তার আলটিমেট ক্যাপাসিটি কাছাকাছি পাওয়া যাচ্ছে। সো দেখা যাচ্ছে যে কিউরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্ট্রেংথ ডেভেলপমেন্ট। সো আমরা গত ক্লাসে যত বেশি কিউরিং করতেছি তত বেশি আমার স্ট্রেংথটা বাড়তেছে। যত বেশি দিন, যত বেশি কিউরিং মানে কি অ্যাট লিস্ট 28 দিন তো আমাকে করতেই হবে। হ্যাঁ, কেন কনস্ট্রাকশনে তোমরা দেখো না যে পানি ছিটাই থাকে, এই করতে থাকে প্রায় অ্যাট লিস্ট 21 দিন পর্যন্ত। কারণ যারা তোমার এই যে ডেভেলপার কোম্পানি তারা কি চাবে যে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি উঠাইতে পারবে তত তাড়াতাড়ি লাভ, তাই না? যেহেতু দেখা যাচ্ছে যে মোটামুটি 7 দিনে মোর দেন 70% স্ট্রেংথ অফ নরমাল ওপিসি সিমেন্ট ডেভেলপ করে, আর আর্লি স্ট্রেংথের তো তোমার দেখা যাচ্ছে 90% স্ট্রেংথই উইদিন ফিউ ডেজ, ফার্স্ট 3-4 ডেজে ডেভেলপ করে যায়। তো সেই কারণে দেখা যায় করি টাইপ 1 অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, 2 হচ্ছে মডারেট সালফেট রেজিস্ট্যান্ট, 3 হচ্ছে হাই আর্লি স্ট্রেংথ, 4 হচ্ছে লো হিট অফ হাইড্রেশন, এন্ড 5th হচ্ছে হাই রেজিস্ট্যান্স সিমেন্ট, মানে এটা আরো বেশি সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট। তো এইগুলোর মধ্যে আবার দুটো ছিল কি কয়েক রকমই আসলে হয়, এয়ার ইন্ট্রেনিং সিমেন্ট টাইপ, যখন তার সাথে একটা করে এ যুক্ত হচ্ছে, তাই না? সো এগুলো যদি আমরা একটু ডিটেইলস আবার দেখি, টাইপ 1 সিমেন্ট যেটা আমরা জানি টিপিক্যাল যে টাইপটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, যেটাকে আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 হিসেবে ডিফাইন করছি, যার ভিতরে C3S এর পরিমাণ থাকে 50%, C2S 25%, এগুলো পার্সেন্টেজের ডেসক্রিপশনটা আমরা আগে পড়েছি। সো তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের কনস্ট্রাকশন গুলো আমরা সাধারণ জেনারেল পারপাসে যে কনস্ট্রাকশন গুলা সেগুলোর জন্য আমরা এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করে থাকি। কিন্তু যেই সব স্ট্রাকচার ইন কন্টাক্ট উইথ ওয়াটার আর সয়েল থাকছে তাদের বেলা আমরা এই সিমেন্টটা ইউজ করা প্রেফার করি না, কারণ এটার ভিতরে C3 এর পরিমাণ বেশি থাকে, এবং C3 এর পরিমাণ যদি বেশি থাকে তারা যখন মাটিতে বা পানিতে যে সল্ট গুলা থাকে তাদের সাথে রিয়াক্ট করে এক্সপানসিভ রিয়াকশন ঘটে। এক্সপানসিভ রিয়াকশন মানে এদের ফলে যে কম্পাউন্ড গুলা তৈরি হয় সেই কম্পাউন্ড গুলার কারণে যে হিট ইভলভ হয় এবং এই রিয়াকশন গুলো এক্সপানসিভ, অর্থাৎ সেটা ভলিউম বাড়ানোর চেষ্টা করে। এখন স্ট্রাকচারটা যেটা তৈরি হয়ে গেছে, সেট হয়ে গেছে, হার্ডেন হয়ে গেছে, সেই স্ট্রাকচারের ভিতরে যদি এখন রিয়াকশন হতে যায় তখন, এবং সে কি এক্সপান্ড করার জায়গা পাবে না, তাই না? যেহেতু কংক্রিট কি একটা ব্রিটল ম্যাটেরিয়াল, এবং সে তখন এক্সপান্ড করতে না পেরে কি হবে, তার ভিতরে ক্র্যাক ফর্ম করবে। তো সেই জন্য ওই ধরনের স্ট্রাকচার গুলাতে আমরা এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টটা ইউজ করি না। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের এটা হচ্ছে এয়ার এন্ট্রেনিং টাইপ। এয়ার এন্ট্রেনিং কাকে বলে আমরা ডিসকাস করেছি আগের ক্লাসে, বলো ম্যাম। যেখানে বাতাসে বুদবুদ প্রবেশ করার জন্য কিছু ম্যাটেরিয়াল মিশন থাকে পাউডার জাতীয়, অর্থাৎ এখানে আমার এয়ার এন্ট্রেনিং এজেন্ট বা ফোমিং এজেন্টকে অ্যাড করা হয়, যেটা ভিনসল হতে পারে, রেজিন হতে পারে, ডাইরেক্স হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ন্যাচারাল এলিমেন্ট আছে, সিনথেটিক এলিমেন্টস আছে, যেগুলা যখন আমি তাকে ইদার সিমেন্টের ম্যানুফ্যাকচারিং এর সময় অথবা সিমেন্ট থেকে যখন আমরা কংক্রিট তৈরি করি তখন পানি টানি যখন অনেক কিছু মিক্স করি সেখানেও আমরা তখন এটাকে অ্যাড করতে পারি। অ্যাড করলে কি হচ্ছে, তখন এরা ওই পানির সাথে রিঅ্যাক্ট করে কিছু এয়ার বাবলস তৈরি করে, টাইনি এয়ার বাবলস যাদের ডায়ামিটার less than 0.5 মিলিমিটার। সো সেই এয়ার বাবলস গুলা থাকার ফলে কি হচ্ছে, সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট গুলার ভিতরে রিঅ্যাকশন হতে পারছে না, অর্থাৎ আমি যদি তার ভিতরে পানি মিশাইও সেই পানির সাথে পার্টিকেলস গুলো রিঅ্যাকশন হতে পারছে না, এই এয়ার বাবলস গুলা তাদেরকে বাধা দিচ্ছে, ফলে সিমেন্টের সেটিং শুরু হতে পারছে না। তো যখন আমাদের একটা হিউজ ভলিউম অফ ওয়ার্ক করা লাগে তখন আমরা একসাথে অনেক সিমেন্ট মিক্স করছি, তাহলে পুরাটা ঢালাই করতে আমার সেভারাল আওয়ার্স লেগে যাবে, তখন আমরা এই এয়ার এন্ট্রেনিং এজেন্ট দিই, অথবা অনেক দূর থেকে আমি ট্রান্সপোর্ট করে সিমেন্টটাকে আনবো, সেসব ক্ষেত্রে আমরা এই ধরনের ফোমিং এজেন্ট দিয়ে থাকি টু রিটার্ড
টু স্টপ দ্য সেটিং প্রসেস, যাতে করে সেটিং প্রসেসটা শুরু হতে না পারে। ঠিক আছে, টাইপ 2টা ছিল মডারেট সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট। অলরেডি আমি বললাম যে সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্টের কারণটা কি, অর্থাৎ যেসব স্ট্রাকচারের মধ্যে আমার আন্ডারগ্রাউন্ড অথবা সয়েল বা ওয়াটারের কন্ট্যাক্টে থাকবে সেই সব স্ট্রাকচারে সালফেট অ্যাটাক টেন্ডেন্সিটা বেশি থাকে। সেই সালফেটের সোর্সটা মোস্ট অফ দ্য কেসে বাইরের থেকে এসে থাকে, অর্থাৎ বাইরের যে সল্ট অর্থাৎ সেই যে মাটির কন্ট্যাক্টে আছে সে মাটি থেকে আসতে পারে, পানির যে কন্ট্যাক্ট আছে পানি থেকে আসতে পারে। তো এই ধরনের স্ট্রাকচারগুলোর বেলা আমার এই C3A কি করবে, ওই বাইরের সালফেট সল্টের সাথে রিঅ্যাক্ট করবে এবং ক্যালসিয়াম সালফেট বা এই ধরনের কোনো এক্সপান্সিভ কোনো রিঅ্যাকশন ঘটাবে, যার ফলে দেখা যাচ্ছে যে ওই স্ট্রাকচারটার মধ্যে ক্র্যাক ফর্ম করতে পারে। তো এই ধরনের মডারেট সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্টে তাহলে কোন ইনগ্রেডিয়েন্ট আমি কমাবো? ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনিয়াম, ট্রাইক্যালসিয়াম C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনকে কমাই দিব। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার টাইপ 1 এ ছিল 12, সেটা এখানে হয়ে যাচ্ছে 7। এবং কাকে আমি বাড়াচ্ছি? C2S কে বাড়াচ্ছি, C3S কে কমাচ্ছে, কারণ C3S একইভাবে এটার রেজিস্ট্যান্সটাকে কমায় দেয়, কারণ C3S এর রিঅ্যাকশন যেহেতু ফাস্টার। এটাও দেখা যায় যে কিছু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে যেগুলো কিনা পরবর্তীতে এক্সপান্সিভ রিঅ্যাকশন ঘটাতে পারে। তো সেই জন্য এই দুটোকে কমিয়ে দেওয়া হয় ইন টাইপ 2। এখানে দেখো ওইটাই দেখানো হচ্ছে যে এই ধরনের স্ট্রাকচার অর্থাৎ যে পাইপ, আন্ডারগ্রাউন্ড পাইপ বা রাস্তা যেগুলা সয়েলের কন্ট্যাক্টে থাকছে, এই ধরনের স্ট্রাকচারের বেলা আমরা এই মডারেট সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট ইউজ করে থাকি। দিস ইজ দ্য এয়ার এন্ট্রেনিং টাইপ অফ মডারেট সালফেট রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে দেখো একটা এ চলে আসছে, যখন এ থাকবে দ্যাট মিনস এটা হচ্ছে তার মডিফাইড এয়ার এন্ট্রেনিং ভার্সন। টাইপ 3 হচ্ছে হাই আর্লি স্ট্রেংথ। হাই আর্লি স্ট্রেংথ অর্থাৎ যার স্ট্রেংথ আমার অনেক বেশি লাগবে শুরুতে, যেমন তোমার যেসব জায়গাতে অনেক বেশি সারফেস অ্যাভেলেবল থাকে, যেমন তোমার স্ল্যাব, তারপর যেসব জায়গার ওয়েদার খুব কোল্ড অর্থাৎ যেখানে আমার রিঅ্যাকশন ফাস্ট হওয়া লাগবে, কারণ ঠান্ডাতে নাইলে ভিতরে ফ্রিজিং থয়িং হয়ে যাবে এবং দেখা যাবে যে কংক্রিটের রিঅ্যাকশন কমপ্লিট হতে পারছে না। তো সেই সব জায়গাগুলোতে আমার হাই আর্লি স্ট্রেংথ সিমেন্ট ইউজ হয়ে থাকে। প্রিকাস্ট কংক্রিট কি জিনিস বলো তো? প্রিকাস্ট কংক্রিট মানে আমি ধরো এই যে পাইল, ধরো ফর এক্সাম্পল দিচ্ছি যে আমরা জানি পাইল কি করি, পাইল আমরা মাটির নিচে ঢুকাই। তো এই পাইলগুলোকে আমি যদি যেখানে ঢুকাবো সেই জায়গাটায় না বানায় কোনো একটা ফার্ম এতে কনস্ট্রাকশন ইয়ার্ডে বানায় এনে তারপর গাঁথি, তখন সেটাকে বলা হয় প্রিকাস্ট। তো প্রিকাস্ট কংক্রিটও আমি চাবো যে তাড়াতাড়ি যাতে স্ট্রেংথ ডেভেলপ হয়, যাতে করে তাড়াতাড়ি এনে এটাকে আমি গাঁথতে পারি। তো এইসব জায়গাগুলোতে আমার হাই আর্লি স্ট্রেংথ লাগে। তো ডেফিনেটলি হাই আর্লি স্ট্রেংথ হলে কি হবে? কাকে বাড়াবো? কাকে বাড়াবো? C3S কে বাড়াবো। কাকে কমাবো? C2S কে কমাবো। দেখো এখানে তাই হচ্ছে, এখানে C3S অনেক বেশি কম্পেয়ার টু C2S, যাতে করে আমার ফাস্টার রেট রিঅ্যাকশন হয় এবং সেক্ষেত্রে আমার কি হবে? হিট ইভলভ কি বাড়বে না অনেক? জি ম্যাম। ইনিশিয়াল হিট ইভলভ কি অনেক বাড়বে না? হাইড্রেশনের রিঅ্যাকশন অনেক বাড়বে না? তো তখন আমার তার মানে কি সাফিসিয়েন্ট সারফেস থাকতে হবে যাতে করে ওই হিটটা বের হয়ে যায়। তো সেই জন্য কি করা হয়, এই ধরনের সিমেন্টের পার্টিকেলস গুলোকে আরো ফাইন করা হয়। যে দেখো এই বলাই হচ্ছে যে হ্যাজ বিন গ্রাউন্ড ফাইনার টু প্রোভাইড এ হায়ার সারফেস টু ভলিউম রেশিও। অর্থাৎ আমি C3S কেও বাড়াচ্ছি এবং গ্রেইন সাইজ গুলাকে, সিমেন্টের পার্টিকেল সাইজ গুলাকেও আরো ফাইন করে দিচ্ছি যাতে রিঅ্যাকশন রেটটা ফাস্টার হয়। ঠিক আছে, সো তার মানে দেখা যাচ্ছে যে এই টাইপের সিমেন্টের স্ট্রেংথ ডেভেলপমেন্ট ইজ ডাবলড within first 24 hours compared to type 1. আচ্ছা তোমাদের কি টাইম শেষ? জি ম্যাম। তোমাদের ক্লাস আছে পরে না? यस मैम। জি ম্যাম। জাস্ট এক মিনিট। হ্যাঁ ম্যাম, নদীর তীরে আমরা যে বাদ দিব তখন কি হায়ারলি এই যে হাই স্ট্রেংথ সিমেন্ট ইউজ করব? এই ছেলে তুমি গত 2 দিনের ক্লাস শুনে এই কথা বলা, 7 খণ্ড রামায়ণ পড়িয়া কই সীতা কাহার পিতা। ড্যামের বেলা কি হচ্ছে, স্ট্রাকচারটা অনেক বড় কিন্তু তার ভিতরে হিট বের হওয়ার স্কোপ কম, তখন লো হিট অফ হাইড্রেশন সিমেন্ট ইউজ করতে হবে। এই যে পরের টাইপটা, এই যে দেখো লো হিট অফ হাইড্রেশন সিমেন্ট, এটা হচ্ছে কি যখন এই যে যেটা বলে যে ড্যাম, দেখছো চলে আসছে তোমার কোশ্চেন অ্যান্সার। এইসব জায়গায় যেহেতু অনেক বেশি হিট বের হতে পারার স্কোপ নাই, সো সেই জন্য হিটটা যাতে স্লোলি বের হয় সেই কারণে এইসব স্ট্রাকচারে আমার লো সারফেস ভলিউম রেশিও থাকে। সেই জন্য আমাকে C2S এর পরিমাণ বাড়াতে হবে, C3S এর পরিমাণ কমাতে হবে, C3A এর পরিমাণ কমাতে হবে যাতে করে স্ট্রেংথটা স্লোলি বাড়ে।
এটা দেখা যাচ্ছে যে এটাকে আমি হাফ করে দিচ্ছি। দেখো টাইপ 1 এ ছিল 50, এটা হয়ে গেল 25, whereas C2S ছিল 25, এটা করে দিয়েছি 50। C3 এ ছিল 12, সেটা করে দিয়েছি 5, যাতে করে তার ইনিশিয়াল হিট ইভলভটা অনেক স্লো হয়ে যায়। এটাতে গ্র্যাজুয়ালি স্ট্রেন ডেভেলপ করবে, এবং যেহেতু এটা ওয়াটারের কন্ট্যাক্ট আছে সেই কারণে অবশ্যই এটাতে সালফেট রেজিস্ট্যান্সের জন্য আমরা এই যে দেখো যেহেতু এখানে C3 এ কম, C3S কম, তো কি তার সালফেট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এটাকে আমি সহজেই ইন কন্ট্যাক্ট অফ ওয়াটার ইউজ করতে পারছি। যে দেখো এখানে এরকম ড্যাম বা এরকম পিয়ার্স যে বানানো হচ্ছে, যে আমাদের পদ্মা ব্রিজ হচ্ছে তাই না, এরকম বড় বড় পিয়ার্স বানাচ্ছি, সেসব জায়গাতে এই ধরনের লো হিট সিমেন্ট ইউজ করতে হয়। আর টাইপ 5 টা হচ্ছে আরো হাই সালফেট রেজিস্ট্যান্স, অর্থাৎ যেসব জায়গায় সয়েল কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন খুবই সিভিয়ার, যেখানে খুব বেশি সিভিয়ার সালফেট অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে, সেসব ক্ষেত্রে আমরা কি করি, C3 এ আরো কমাই দিই, লেস দ্যান 5%। C3 এর পরিমাণকে আরো কমায় দেওয়া হয়, C3S এর পরিমাণকে করে দেওয়া হয়, ফলে মেইনলি আমার C3 এটা কমায় দেওয়া হয় যাতে করে সালফেট অ্যাটাকের টেন্ডেন্সিটা কমে দেওয়া যায়, এবং এটার স্ট্রেংথটা টাইপ 1 এর থেকে স্লোলি সেই জন্য অ্যাচিভ হয়, যেহেতু C3S টাকে আমি কমিয়ে দিচ্ছি। তো এগুলো ছিল মেইনলি ASTM এর যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের টাইপস। এগুলো আমরা নেক্সট দিন আরো ডিটেইলসে পড়বো। সো এই গ্রাফটা একটু আগে যেটা দেখালাম, যে তাহলে দেখা যাচ্ছে এখন বুঝতেছো যে গ্রাফটার কোনটা কি বোঝাচ্ছে। এই যে দেখো 4 টা ছিল আমার লো হিট, সো এটার স্ট্রেন ডেভেলপমেন্টটা কম, আর 3 ছিল হাই আর্লি স্ট্রেন, এটার স্ট্রেন ডেভেলপ অনেক ফাস্ট। এখানে সেটা কম। হ্যাঁ বলো। হাই আর্লি স্ট্রেনটা ম্যাডাম কোথায় কোথায় ইউজ করেন ম্যাডাম, ওটা আরেকবার বলবেন, মানে ওটার পার্সপেক্টিভটা, অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভটা। যেসব জায়গাতে আমার ধরো এক নাম্বার হচ্ছে রোডে কি হচ্ছে, আমার অনেক বড় সারফেস এরিয়া, তো সহজে হিট বের হয়ে যেতে পারবে তাই না, তো সেই সব জায়গাতে আমি চাইলে হাই আর্লি স্ট্রেংথ ইউজ করতে পারছি যাতে আমার রোডটা তাড়াতাড়ি কনস্ট্রাক্ট হয়ে যায়। তারপরে ধরো এই যে প্রিকাস্ট কংক্রিট, অর্থাৎ সাইটে আমি বানাই এনে তারপরে ইয়ার্ডে বানাই এনে সাইটে নিয়ে আসছি, তো সেই সব জায়গাতে আমি চাবো যে তাড়াতাড়ি যাতে কাস্ট হয়ে যায়, তাড়াতাড়ি যাতে স্ট্রেংথ ডেভেলপ করে যায়। বা ধরো কি বলবো, যেসব জায়গাতে ঠান্ডা ওয়েদারের বেলা যেহেতু রিয়াকশন